हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে একটা অন্য টপিক এবং একটা গুরুত্বপূর্ণ টপিক এবং তোমাদের প্রশ্ন, সেই প্রশ্নের জন্যই আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছি। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমি আই বটমে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে যে কিভাবে শূন্যপদের ব্যাপারটা ডিপিএসসির কাছে গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিকে 2022-এর যে ইন্টারভিউ, সেখানে কিন্তু শূন্যপদটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অনেকেরই প্রশ্ন যে আদৌ কি 50,000 শূন্যপদ রয়েছে কি না, তার চুলচেরা একদম বিশ্লেষণ আমি তোমাদের ওই ভিডিওতে দিয়েছি। তোমরা দেখবে অনেক কিন্তু ভিডিওটার প্রতি সকলে আগ্রহ বেড়েছে এবং সেখানে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে যেগুলোর আমি আজকে ভিডিওটা করছি। যেখানে ডিএলএড এবং বিএড, যেখানে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে কারা এলিজিবল 2022 টেটের ক্ষেত্রে, কারণ কি, কারণ একমাত্র 2022 টেটের ক্ষেত্রে বিএডরা কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছিল। 2023-এ সেটা হয়নি, কারণ সেখানে তখন সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় এবং সেখানে সম্পূর্ণ তাদেরকে বাতিল করা হয় প্রাথমিকে বসার জন্য। তো তার আজকে চুলচেরা বিশ্লেষণ করব যে আদৌ কি বিএডরা যেহেতু বাদ পড়ে গেছে 2022 টেটের ক্ষেত্রে, তো তাদের সার্টিফিকেট যেহেতু এখনও পর্যন্ত রয়েছে, তো এক্ষেত্রে বিএডরা কি ইন্টারভিউর জন্য বসতে পারবে, বা যারা বিএড করার পর ফর্ম ফিল আপ করেছিল এবং পরে ডিএলএড করছে, বা যাদের ডিএলএড ছিল কিন্তু বিএডে বেশি নাম্বার থাকার জন্য তারা বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিল, তারা কি এলিজিবল 2022 টেট ইন্টারভিউর জন্য? এই সমস্ত প্রশ্নের কিন্তু চুলচেরা বিশ্লেষণ করব। 2022 টেটের নোটিফিকেশানে কী বলেছিল, সুপ্রিম কোর্ট রায় কী বলেছিল, কলকাতা হাইকোর্ট কী বলেছিল, বিএড দেখিয়ে 2022 টেট পাস করে যারা পরে ডিএলএড করেছে তারা কি যোগ্য, সাথে ডাব্লিউবি টেট কাট অফ নিয়ে, যদিও কাট অফটা আমার এজামশন হিসাবে আমি বলবো, আমি এখনও পর্যন্ত বলছি যে কাট অফ নিয়ে সেরকম কোনো আমি ভিডিও বলবো না বা ভিডিওতে কোনো কিছু বলবো না, যাতে করে সকলেরই অসুবিধা হয় এবং এই কাট অফের যাচাই করার ব্যাপারটা আমার হাতে নেই, কারণ এটা সম্পূর্ণ শূন্যপদ। এবং সাথে সাথে একটা কথা মনে রাখবে যে বাকি যে এক্সামগুলোর মতো হয় কাট অফ অনেক বেড়ে যায়, সেখানেও কিন্তু এটা হবে না। এবং একাডেমি কত কী রয়েছে, কত ক্যান্ডিডেট কেমন একাডেমি, তার উপরে ডিপেন্ড করে কিন্তু কাট অফটা যায়, বিশেষ করে 2022 টেটের জন্য। তো যাই হোক, সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব। তো প্রথমে সকলকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে থাকো। সাথে সাথে যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, আমি ওটারও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে আই বটমে দেখো, তোমরা দেখতে পাবে যে 2022 টেটের যে প্লেলিস্ট, ইন্টারভিউ প্লেলিস্ট, সেটাও আমি তোমাদের এখানে দিয়ে দেবো। তো এই দুটো বিষয় ভালো করে দেখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওখানে কিন্তু ইউটিউবে যে ক্লাসগুলো করানো হয় ইন্টারভিউ, তার সম্পূর্ণ পিডিএফগুলো ফ্রি অফ কস্ট পাবে। এবং সাথে সাথে 3টে বই আমি পাবলিশ করেছি, ওগুলো কিন্তু বাই করবে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডেমোর জন্য 1, 2 প্রথম এবং দ্বিতীয় শ্রেণী দিয়েছি। সাথে সাথে ইন্টারভিউতে ভাইভাতে যেমন প্রশ্ন করা হয়েছিল 2017, সেই প্রশ্ন এবং তার অনুকরণের প্রশ্ন, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর 23 জেলার সম্পূর্ণ তথ্য, এই 3টে পিডিএফ কিন্তু বাই করতে বলবো যারা বাই করোনি। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ বিষয়টা বোঝো, তারপরে কিন্তু প্রশ্ন করবে, নতুবা কিন্তু অনেকেই সমস্যায় পড়বে। তো তার আগে দেখো একটা নোটিফিকেশান, এবং বলবো সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি লাইক করো, যতটা পারবে শেয়ার করো, যাতে সকলেরই এই প্রশ্ন বা সন্দেহগুলো থেকে যাতে দূরে থাকে। তো প্রথমত দেখো একটা নোটিশ যেটা জারি করা হয়েছিল, এর আগে তো ফর্ম ফিল আপ হয়েছিল 2022 টেটের, যেটা নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে 7/11/2022। টেটের ফর্ম ফিল আপের পরে টেট পরীক্ষা কত হয়েছিল বলো তো? 11/12/2022। এই বিষয়গুলো দেখো, আমি যেগুলো উল্লেখ করছি সেগুলো তোমরা মন দিয়ে দেখো। এখানে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করেছিল যে ইন দ্য ম্যাটার অফ এসএলপি, এই লাইনটা মনে রাখবে, এসএলপি 20743 of 2022 and others connected matters to allow B.Ed candidates to participate in the teacher eligibility test 2022 অর্থাৎ টেট 2022 জন্য অ্যালাউ করা হয়েছিল। উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন হোয়াইট দেওয়া রয়েছে অ্যান্ড দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট, হাইকোর্টে কিন্তু এটা রায় ছিল, কলকাতা অন 18/10/2022 এটা রায় দিয়েছিল। ইন WPA 23202 of 2022, it is hereby notified that all the steps taken and to be taken in terms of notification void number এত দেওয়া রয়েছে, দিয়ে কী লেখা রয়েছে নিচে দেখো, দ্য বিএড ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর টেট 2022 উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট সাবজেক্ট টু দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন SLP 3। অর্থাৎ যখন এই SLPটা করা হয়েছিল সেই সময় কিন্তু এই রায়টা, আমি জানি না আমি কতটা ঠিক বলছি, হয়তো
ঠিকই বলছি বিষয়টা, যে যখন এই রায়টা যখন এর আগে কিন্তু রাজস্থানে একটা কেস ঘটেছিল, আমি সেটাও তোমাদের সামনে ব্যাখ্যা করব। যে রাজস্থানে কিন্তু সেখানে বলা হয়েছিল যে বিএডরা কিন্তু নট এলিজিবল ফর প্রাইমারি টিচারের জন্য, অর্থাৎ প্রাথমিক শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার জন্য কিন্তু বিএডরা এলিজিবল নয়, এবং সেখানে কিন্তু এনআইএসের ব্যাপারটাও বলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এনআইএস যেহেতু এমন একটা কোর্স যেটা প্রাইভেট যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যেহেতু শিক্ষকতার পেশায় তারা যুক্ত, এবং তাদেরকে সরকার কর্তৃক একটা স্পেশাল কোর্স করার জন্য অনুমতি দেয়, এবং সেই অনুযায়ী কিন্তু তারা এই ক্ষেত্রে সুযোগটা পায়। এবং এনআইএসের ক্ষেত্রেও কিছু বিশেষ তাৎপর্য রয়েছে, সেটাও আমি ভিডিওতে বলবো। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখো। তো এখানে কিন্তু বলে দেয় যে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিফিকেশান, সেখানে কিন্তু বলে দেয় যে বিএডরা এলিজিবল, কিন্তু তার ক্ষেত্রে কিছু টার্ম আছে। আর এই টার্মগুলো তোমাদের জানার জন্য একটু ভিডিওটা দেখো, এবং কিছুগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো একটু ডিসকাস করছি, তোমরা শোনো। ওকে, দেখো এখানে যে আমি টার্মগুলো বলছি সেটা এখানে দেওয়া রয়েছে। যেটা মামলাটা হয়েছিল, যেটা 2024-এ, অর্থাৎ 29/2/2024 একটা মামলা হয়েছিল। আদালতের নম্বর, কোর্ট নম্বর, যেটা আইটেম নম্বর 9 ছিল এবং 13 নম্বর। এখানে দিয়েছিল 2024 সালে WPA 5659 অন্বেষা দাস ও আদার্স, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আদার্স। এখানে দেখো কি বিষয়টা রয়েছে, যে তাৎক্ষণিক রিট, যদিও একটু বাংলাটা ট্রান্সলেটরে একটু প্রবলেম হতে পারে, আমি তাও বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। যে তাৎক্ষণিক রিট পিটিশনের বিষয়বস্তু হলো 29শে সেপ্টেম্বর 2022, ওটা আমরা দিয়েছিলাম কত নভেম্বর। 29শে সেপ্টেম্বর 2022 তারিখে একটি বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত এবং জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষকদের পদে নিয়োগের প্রক্রিয়া, যেখানে প্রার্থীদের জন্য নিয়োগ নির্ধারিত যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে। 3 নম্বর দেখো কী রয়েছে, কোনো ব্যক্তি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ বা প্রাথমিক বিদ্যালয় পরিষদ দ্বারা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে না, যদি না তিনি বা ভারতের নাগরিক হন, বা 1 জানুয়ারি তারিখের মধ্যে, 1 তারিখের মধ্যে যাদের বয়স 18 বছর, এটা বিষয়টা দেওয়া রয়েছে, এটা এলিজিবলটা। এখানে দ্বিতীয়ত কী রয়েছে, প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বিদ্যমান ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা নির্ধারিত দুটি হিসাবে ন্যূনতম যোগ্য থাকতে হবে। একটা হচ্ছে কি, যেটা এখানে দেওয়া রয়েছিল ডিএলএড অথবা ডিএড এবং বিএড প্রশিক্ষণপ্রাপ্ত, যেটা সেশনটাও দেওয়া ছিল 2022, অর্থাৎ যেহেতু 2022 সেশন, কারণ 22-এ যেটা ইন্টারভিউ হয়, টেট পরীক্ষা হয়, তো 2022 এটা দেওয়া রয়েছিল। এবারে পরপর আমি টার্মগুলোতে আসছি, দেখো কী দেওয়া রয়েছে। এই আদালতের সামনে আবেদনকারীদের দুটি বিভাগে বিভক্ত করা যেতে পারে। আবেদনকারীর নম্বর 1-এ যেটা রয়েছে থেকে 7 নম্বর, বিএড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা জারি করা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ডিএলএড ডিগ্রি। আবেদনকারীর নম্বর 8 থেকে 15, ডিএলএড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, অর্থাৎ এনআইএস দ্বারা জারি করা ডিগ্রি, এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা। এই 3টা কোর্সের নিয়ে বলা হয়েছে, একটা হচ্ছে বিএড, একটা এনআইএস, একটা ডিএলএড। 3টে এলিজিবল, এবং 3টাকে এলিজিবল করে সেই মুহূর্তে কিন্তু তারা টেট পরীক্ষায় বসে, তারা উত্তীর্ণ হয়, তারপরে কিন্তু কি তাদেরকে বিএড এবং এনআইএসদের বাদ দেয়। ওকে, নিয়োগ প্রক্রিয়া অনলাইন আবেদন, এটা কোনো দরকার নেই। নেক্সট, এবারে আসো এইখানে লাইনে। এরপর বোর্ড আবেদনকারীদের 14 ডিসেম্বর 2022-এ তাদের যোগ্যতা সম্পাদনা এবং পরিবর্তন করার অনুমতি দেয়। অর্থাৎ কি, দেখো এইখানে লাইনটা আসছে, মেন লাইন। পরীক্ষা হয়েছে কত, 11 ডিসেম্বর। ওকে, 11 ডিসেম্বর। কিন্তু আমি মানছি পরীক্ষাটা হয়ে গেছে তারা এলিজিবল হিসেবে, যেহেতু বিএডরা এলিজিবল ছিল সেই মুহূর্তে, যেটার জারি করা হয়েছিল কত, 7/11/2022। পরীক্ষাটা হলো কত, 11/12/2022। তার 3 দিন পর, অর্থাৎ 14 ডিসেম্বর 2022-এ তাদের কিন্তু একটা উইন্ডো ওপেন করা হয়, যে যারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, তাদের যদি ডিএলএড রয়েছে তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারো বা কিছু। কিন্তু সেই মুহূর্তে কি যোগ্যতা সম্বন্ধে পরিবর্তন করার অনুমতি দেয়। কেন এটি অনুমতি দেওয়া হয়েছিল তা আদালতের সামনে কিন্তু বলা হয়নি যখন সেটা করা হয়েছিল। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যা পরবর্তীতে আলোচনা স্পষ্ট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আলোচনাগুলো দেখো, তারপর করছি যে কেন এটা পরে উইন্ডোটা ওপেন করা হয়েছিল। দেখো 25শে নভেম্বর 2022 2 সেট রিট পিটিশন রাজস্থান হাইকোর্টের দ্বারা নিষ্পত্তি করা হয়েছিল, যেখানে বিএডকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ রাজস্থান হাইকোর্টে কিন্তু এটা বলে দেওয়া হয় যে বিএডরা এলিজিবল নয়। কারণ কী জন্য, এই যে ডিএড বা বিএলএড বা ডিএলএড বা এনআইএস, এই সমস্ত যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এনসিটি গাইডলাইন অনুসারে হয়। তোমরা সকলে জানো এনসিটি গাইডলাইন, এবং এনসিটি গাইডলাইনে 2018-তে একটা আইন রয়েছে,
যেখানে কিন্তু সরাসরি দেখো আইনে বলে রয়েছে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার দ্বারা জারি করা 28শে জুন 2018 তারিখে বিজ্ঞপ্তিতে প্রাথমিক হিসেবে নিয়োগের যোগ্যতা হিসেবে বিএড নির্ধারণ করাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল। অর্থাৎ বিএডরা এলিজিবল নয় বলে সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ করা হয়েছিল এই যখন রাজস্থান হাইকোর্টে যখন বিষয়টি মামলা হয়। রাজস্থান হাইকোর্ট এবং অন্যান্য বিষয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে প্রার্থীরা বিএড আছে ডিগ্রিধারীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না, এটা কিন্তু ডাইরেক্ট বলা হয়। 28শে জুন 2018 তারিখের এনসিটি বিজ্ঞপ্তি রাজস্থান হাইকোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল। এর কারণ ছিল একটি যে বিএড প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 1 থেকে 4 পর্যন্ত শ্রেণীতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য একজন শিক্ষককে সজ্জিত করার উদ্দেশ্য যোগ্যতা যথেষ্ট নয়, অর্থাৎ বিএড যথেষ্ট নয়। এটি কী বলা হয়েছে, বিএড যোগ্যতাকে উচ্চতর যোগ্যতা হিসেবে কিন্তু গণ্য করা যাবে না, অর্থাৎ উচ্চতর তার থেকে হায়ারে যেতে পারে কিন্তু নিম্নতর যে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু নয়। এখানে দেখো আরেকটা কী বলেছে, আমি প্রত্যেকটা লাইন বলছি, শোনো, ভিডিওটা দেখো, তারপরে চুলচেরা বিশ্লেষণটা এই জন্য আমি বলছি তোমাদের যে বিষয়টা জানো তারপর বুঝতে পারি। রাজস্থান হাইকোর্টের রায় 2017 সালের যে সিভিল আপিল এখানে দেওয়া রয়েছে নাম্বার 5068 দেবেশ শর্মা বনাম যে ভারত এবং আদার্স একটি বিশেষ 4টি যে ছুটি আবেদন আছে, ঠিক আছে। এখানে কী বলেছে, এখানে নয়, বিএড প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়, এখানে কিন্তু পরে বলা হয়। পশ্চিমবঙ্গের প্রার্থীদের দ্বারা একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল যেখানে ডিএলএড কোর্সের অধীনে রয়েছে তাদের 29শে সেপ্টেম্বর 2022 তারিখের উপরোক্ত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার জন্য, অর্থাৎ এখানে অনুমতি দেওয়ার জন্য কথা বলা হয়। তারপর কি আসছে দেখো, তারপর যেটা ম্যাট নাম্বার 1725 এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ করা হয় যেখানে শ্রাবণী নায়ক এবং আদার্স বনাম সোমেন পাল বনাম আদার্স, এখানেও কিন্তু একটা মামলা হয় যেখানে অবশ্যই প্রার্থীদের ডিএলএড থাকতে হবে এবং ডিএলএডের জন্যই তারা কিন্তু আবেদনের যোগ্য। নেক্সট আরেকটা লাইন আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বারটা আমি তোমাদের দিলে বুঝতে পারবে। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলা রয়েছে, সাধারণ বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে রিট পিটিশনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অনুমতি দেয় WBBPE এবং আদার্স দ্বারা পছন্দের যে 23 ম্যাট নাম্বার যেটা 804 সেখানে আপিল হওয়া 17 মে 2023 তারিখে আদেশ দ্বারা এটা নির্বাচিত করা হয়। কী নির্বাচিত করা হয়, যে ডিএলএড এনআরএস 2 বছরের যারা ডিএলএড কোর্সের তারা কিন্তু সমান নয়, এখানে কিন্তু ডিএলএড এনআরএস টাকেও কিন্তু বাদ দেওয়া হয়, এখানে কিন্তু প্রথমেই করা হয়, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন হিসাবে সেটা বাদ না গিয়ে সেটাকে আবার এলিজিবল করা হয়। এখানে দেখো আরেকটা কী বিষয় রয়েছে, প্রত্যেকটা আমি লাইন বলছি এবং পরে এটার বিশ্লেষণটা বলে দিচ্ছি, কারণ তোমাদের সামনে আগে তথ্যটাকে শেয়ার করি। যে 14 ডিসেম্বর দেখো 2022-এ তাদের দেওয়া যে বিকল্প বিএডরা কিন্তু সুইচ ওভার করতে পারবে না, অর্থাৎ বিএডরা কিন্তু আদার্স যে যোগ্যতার ক্ষেত্রে যে প্রাথমিকে সেখানে কিন্তু তারা যেতে পারবে না, এটা কিন্তু পরে বলা হয়। নেক্সট তারপর কি বলা হয় দেখো, এখানে বলা হয় যে জাস্ট ওয়েট, দেখো এখানে আরেকটা লাইন যেটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি, যেটা হচ্ছে এখানে দেখো 37 নম্বর দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে যে 1 থেকে 15 নম্বর যে বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম আগে উপরে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রাথমিক যোগ্যতা থেকে পরিবর্তন হিসাবে ধারণকারী যারা ডিএলএড রয়েছে সে ডিএলএড শংসাপত্র হিসেবে কিন্তু গণ্য করা হবে এবং তারাই কিন্তু এখানে এলিজিবল বলা হয়েছে। এবারে আমি এটা তোমাদের দেখালাম, এবারে মূল বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো একটা বিষয়, প্রথমত যারা বিএডরা প্রথমে কিন্তু কি করেছিল, যে এক্সাম দিয়েছিল কিসের জন্য, 2022 টেটের জন্য। প্রথমত তাদেরকে যে বিষয়টা বলা হয়েছিল যে এনআরএস, বিএড এবং ডিএলএড তারা সকলে কিন্তু এলিজিবল 2022 টেট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেয়, কিন্তু তাদের মধ্যেও কিছু উইন্ডো ওপেন করা হয়েছিল যেখানে তাদেরকে চেঞ্জ করার অনুমতি দেওয়া হয়েছিল, যেমনভাবে আদার্স ক্ষেত্রে কোনো বিএড যারা করে, কারণ কি এর বিষয়টা যে বিচারাধীন বিষয়টা তার আগে কিন্তু হাইকোর্টে কিন্তু ঘটেছিল, কোথাকার হাইকোর্টে, রাজস্থান হাইকোর্টে কিন্তু বলা হয়েছিল যে এনসিটি যে 2018 যে 28শে নভেম্বর যে গাইডলাইন সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছিল যে বিএডরা নট এলিজিবল ফর প্রাইমারি টেট, অর্থাৎ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল নয়, প্রথমত বলা হয়। তার জন্য কিন্তু বিএডদের বিষয়টা কিন্তু প্রাথমিক বোর্ড WBBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু একটা উইন্ডোজও ওপেন করে দিয়েছিল এবং সেই মোতাবেক যখন এই মামলাগুলো চলতে থাকে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে শুনানি হয়, তাছাড়া বিভিন্ন দিকে অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে হাইকোর্ট সেখানেও কিন্তু শুনানি হয় এবং প্রত্যেকটা রাজ্যে যেখানে উত্তরপ্রদেশ বলো,
তারপরে রাজস্থান বলো, উত্তরাখণ্ড, সমস্ত জায়গাতেই কিন্তু বিএডদেরকে নট এলিজিবল করা হয় প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। আর এই মোতাবেক যখন বিষয়টা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন মূল বিষয় রয়েছে, সেটা কি জানো, যে প্রত্যেকটা হাইকোর্টে যদি কিছু একটা সামঞ্জস্য রায় আসে, সেটাকেও তো মানে মান্যতা বা অগ্রাধিকার দিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বারবার যখন বিএডরা সুপ্রিম কোর্টে যখন বিএডরা বারবার যায়, তখন কিন্তু বিএডদেরকে এনসিটির যে গাইডলাইন সেটা বলা হয়, এবং সেখানে কিন্তু এই যে বিভিন্ন যে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া করছে, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাদের ম্যাটারটা কিন্তু নির্ভর করবে রাজ্য সরকার কীভাবে নোটিফিকেশান দিয়েছিল, তার কি কি পরিবর্তন করেছিল, এই সমস্ত কিছু। এবারে মূল প্রশ্ন হচ্ছে, যারা বিএড দেখিয়ে টেট পাস করেছিল তারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করছে, তারা কি যোগ্য? দেখো, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল যে আদৌ বিএডরা যারা ডিএলএড করছে তারা কি আবার এলিজিবল হবে। তো এখানে কিন্তু রাজ্য সরকারের যে বিষয়টা সেটারই বিচারাধীন। কারণ কি বলছি আমি, এটার কারণ বলছি, যদি 2022 টেটদের ক্ষেত্রে যদি একটা নোটিফিকেশনের ভিত্তিতেই যদি তাদেরকে নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয় 2022 টেট ইন্টারভিউতে, তাহলে 23-এ কেন 2023-এ তাদের বাদ দেওয়া হলো মানে পরীক্ষায় বসার জন্য? এটা আমি কাউকে পক্ষপাতিত্ব করছি না যে ডিএলএড ভালো কি বিএড খারাপ, কি ডিএলএডরাই 2022 টেটের জন্য এলিজিবল, বিএড নয়। বিষয়টা বোঝার চেষ্টা করে যে আমি কি বলতে চাইছি। যদি 2022 টেটদের ক্ষেত্রে যদি বিএডদের এলিজিবল করে দেওয়া হয়, যারা ডিএলএড করছে পরবর্তী ক্ষেত্রে, আমি মানছি তাদেরকে এলিজিবল করে দিল, তাহলে সেই বিএড ক্যান্ডিডেটরা 2023 টেটে বসতে পারলো না কেন? তাহলে রাজ্য সরকার এখানে দু রকমের বিষয় করছে না, যে 2022 টেটদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় বিএডরা বসতে পারছে, আর 2023-এর পরীক্ষার ক্ষেত্রে তারা বসতে পারলো না বা ফর্ম ফিল আপ করতে পারলো না। এই বিষয়গুলো বারবার উঠে আসছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না যে বিএডরা আদৌ 2022 টেটদের ক্ষেত্রে এলিজিবল কি এলিজিবল নয়। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্ট বারবার কিন্তু তাদেরকে ধাক্কা দিয়েছে একটাই, যে তারা কিন্তু এলিজিবল নয় প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। তাদের জন্য ক্লাস 6 থেকে বাকি যে ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু তারা এলিজিবল রয়েছে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে কিন্তু বিএডরা এলিজিবল। এটা কিন্তু আমি বলছি না বা আমার ভিডিও দ্বারা আমি শেয়ার করছি সেটা নয়, বা সুপ্রিম কোর্ট বলছি সেটা নয়। সেখানে কিন্তু একটা রায় রয়েছে, সেটা হচ্ছে এনসিটি, যেটা মানে বলা চলে একটা নিয়োগ মানে শিক্ষকতার পেশার ক্ষেত্রে একটা সংবিধান বলা চলে, সেটা হচ্ছে এনসিটি গাইডলাইন। এবং এনসিটি গাইডলাইন অনুসারে যদি বিষয়গুলো তুলে ধরা হয় তাহলে কিন্তু বিএডরা এলিজিবল নয়। এবং প্রত্যেকটা রাজ্যের যে শিক্ষা দপ্তর রয়েছে বা শিক্ষা পর্ষদ রয়েছে, প্রত্যেকটা রাজ্যের শিক্ষা পর্ষদ কিন্তু এনসিটি গাইডলাইন অনুসারে সমস্ত কিছু প্রক্রিয়াগুলো করে থাকে। এবার জানি না পরবর্তী ক্ষেত্রে কি করবে কি না করবে, সেটা আলাদা বিষয়। আরেকটা আমি তোমাদের বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে যেটা এনআরএসের ব্যাপারটা। ওকে, এনআরএস ব্যাপারটা আমি তোমাদের একটু বলি, যে এনআরএসের ক্ষেত্রে কিন্তু একটা রায় দিয়েছে, সেটা রায়টা আমি তোমাদের সামনে একটু শেয়ার করছি, যে কি বলা হয়েছে এবং কি করা হয়েছে সেখানে। যেটা উত্তরাখণ্ডে একটা মামলা হয়েছিল, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ओके, मैंने नौशिप अपना भी पास ऑन कर दिया। इतना बड़ा दिल क्यों रखते हो? अपना रखा नहीं, ये लो इसको दे दो। मैं लॉर्डशिप इसमें ऑनरेबल सुप्रीम कोर्ट ने जो लॉर्डशिप की क्वेरी है उसको अपना पास तो रखो सर। क्या बात है सर? हाँ जी, क्या वोटर स्टेट की मशीनें खराब होगी ना? नहीं लॉर्डशिप, मैंने 3 कॉपीज पास कर दी थी यहाँ पे। आई एम सॉरी, एक और डिप्लोमा। हाँ जी लॉर्डशिप, इसको मैं एक पेज का ही है। हाँ जी जी लॉर्डशिप, इसमें ऑनरेबल कोर्ट ने कहा था the grievance sought to be raised on behalf of review petitioners and some of the applicants before this court is that though they were in employment and covered by the recognition order dated 22/9/17, लॉर्डशिप हमारा सेम ऑर्डर है, they believe that the judgment and order of this court will come in their way if they want to make better their prospects by applying either in other institutions or for promotional avenues. We have already clarified in the judgment under review that the one-time scheme was provided solely to safeguard the interests of those teachers who were employed as on 10/8/17. We are therefore not inclined to entertain the present review petitions. Para 3 lordship. However, to avoid any confusion, we again clarified that the 18-month diploma obtained by such persons who were in employment as on 10/8/17 and who have completed the diploma course of 18 months would be treated as valid diploma holders for the purpose of applying in other institutions और फॉर प्रोमोशनल एवेन्यूज। लॉर्डशिप मेरा भी सिंपली यही केस है जो ऑनरेबल सुप्रीम कोर्ट ने यहाँ क्लैरिफाई किया है। मैं लॉर्डशिप नहीं कह रहा हूँ प्रोमोशनल एवेन्यूज। गवर्नमेंट अगर आप गवर्नमेंट इंस्टीट्यूशन में अपॉइंटमेंट के लिए एज पर रूल नॉट क्वालिफाइड, जी लॉर्डशिप, तो ये इसमें गवर्नमेंट नहीं पढ़ा जा सकता। ऑर्डर माने आप नहीं, मैं इसी को स्कूल में जा सकता। मैं लॉर्डशिप एक बार सेक्शन 2 देख लें एक्ट का। प्राइवेट स्कूल से दूसरे प्राइवेट स्कूल में जा सकता। लॉर्डशिप जो भी मिनिमम क्वालिफिकेशंस लेआउट करी हैं लॉर्डशिप,
लॉर्डशिप जो भी मिनिमम क्वालिफिकेशंस लेआउट करी है आरटीई एक्ट में, एक लॉर्डशिप सबमिशन एनआईओएस डीएलएड का केस में लॉर्डशिप 18 मंथ के एनआईओएस डीएलएड को ऑनरेबल सुप्रीम कोर्ट ने जब बाहर किया, ये वन टाइम थी बिल्कुल, जो इन सर्विस थे, जी जी हम भी थे, अदरवाइज तुम्हारी नौकरी चली जाती बिल्कुल लॉर्डशिप। इसलिए लॉर्डशिप ऑनरेबल सुप्रीम कोर्ट जब तुम्हें इतना थोड़ी कृपा करेंगे कि वहाँ तुम्हारी नौकरी बचा के तुम्हें गवर्नमेंट स्कूल के लिए भी एलिजिबल, लॉर्डशिप एक बार जब बचाने का अगर मकसद है जी तुम वहीं के लिए एलिजिबल हो, बाकी ये नहीं कि आप गवर्नमेंट जो वहीं के लिए एलिजिबल करते हैं, इस रिव्यू से आप अन्य स्कूल के लिए भी प्राइवेट जी इट्स नॉट क्लियर की बात है इसके लिए एप्लीकेबल तो ये मैं क्लैरिफाई करने के लिए लॉर्डशिप सेक्शन 2N दिखा रहा हूँ एक्ट का। एक बार लॉर्डशिप देखेंगे, जब भी मिनिमम क्वालिफिकेशंस ले डाउन करते हैं लॉर्डशिप एक चीज कंसिडर करेंगे, आर्टिकल 14, 15, 16 पे प्रोवाइड करते हैं कि इनको सम स्टैंडर्ड्स रखना है। लॉर्डशिप एक चीज कंसिडर करेंगे, यू ऑल्सो गो टू सब लॉर्डशिप एक चीज कंसिडर करेंगे, एक चीज एक सबमिशन है बिल्कुल लॉर्डशिप, तो एक सबमिशन लॉर्डशिप कंसिडर कर ले लॉर्डशिप, जस्ट वन एक लाइन बने बस लॉर्डशिप सेक्शन 2N जो मिनिमम क्वालिफिकेशन ले डाउन करता है और स्कूल को डिफाइन करता है, इट इंक्लूड्स both private and public schools. Same all schools are covered by same minimum qualification. उनके रूल्स है ना, उनके रूल्स उनके हिसाब से अगर आप फिट नहीं है तो नहीं, उनसे लॉर्डशिप ने जो इंस्ट्रक्शन मांगा था वो लाए नहीं है, लॉर्डशिप इसी पर वो इंस्ट्रक्शन ले आते। इन्होंने इंस्ट्रक्शन मांगा था लॉर्डशिप ने कि क्या जो पार्लियामेंट्री अमेंडमेंट्स है वो कवर्ड है या नहीं, उसी में लिखा हुआ है। कहना है कि मिनिमम क्वालिफिकेशन फॉर अ पर्सन टू बी एलिजिबल फॉर employment as a teacher has been provided under NCP notification dated 23rd August 2010 and 29/7/2011 and the qualification of B.Ed plus this course has not been provided as one of minimum। তো তোমরা দেখলে একটা এনআরএসের মামলা ছিল যেটা উত্তরাখণ্ডে হয়েছিল, উত্তরাখণ্ড হাইকোর্টে এটা মামলাটা হয়েছিল। যেটা এনআরএসের ব্যাপারটা আমি তোমাদের সামনে একটু এটা ক্লিয়ার করে দিই যে এনআরএসের ক্ষেত্রে এনআরএস যে কোর্সটা করা হয়েছিল সেটা কিন্তু যেহেতু প্রাইভেট স্কুলে বা প্রাইভেট বিদ্যালয়গুলোতে যাতে তাদের একটা কোর্স থাকা দরকার, অর্থাৎ কিছু প্রশিক্ষণ না দিয়ে কিন্তু টিচাররা পড়াতে পারে না, সেই জন্য কিন্তু প্রথমত এনআরএসটা কিন্তু চালু করা হয় এবং এই এনআরএসের কোর্সটা 18 মাসের এই জন্যই করা হয় যাতে করে কম সময়ের মধ্যে তারা প্রশিক্ষণপ্রাপ্ত না হয়, একটা যথেষ্ট সময় নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হয় এবং সাথে সাথে এটাও করা হয় যে যাতে ডিএলএডদের সমতুল্য যাতে না হয় তার জন্যই কোর্সটা 18 মাসের করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন মামলা হয়েছে, বিভিন্ন রাজ্যের হাইকোর্টে কিন্তু এই মামলাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু এনআরএসকে বাদ দেওয়া হয়। কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন এই মামলা চলে, সুপ্রিম কোর্টও কিন্তু প্রথমত বাতিল করা হয়, সেই মোতাবেক কিন্তু 2022 স্টেটের ক্ষেত্রেও কিন্তু প্রথমত বাদ দেওয়া হয় এনআরএসকে এবং বিএডকে। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে বিচারাধীন বিষয় সেটা হলো সেখানে কিন্তু এনআরএসরা এলিজিবল হলো, কিন্তু এখানে কিছু পারফেক্ট পয়েন্ট রয়েছে। যে পয়েন্টগুলো কি, যে এনআরএসরা শুধুমাত্র যে নন গভর্নমেন্ট অর্থাৎ যে প্রাইভেটাইজেশন বিদ্যালয় সেখানে কিন্তু তারা অ্যাপ্লাইং করতে পারবে। জানি না বিষয়টা আমার পুরো ক্ল্যারিফিকেশনে জানা নেই, কিন্তু এখানে যে রায়টা যেটা ঘোষণা করলো বা এখানে যে উত্তরাখণ্ডের মাননীয় যে জাজরা বলছেন বিষয়টা যে তারা কি প্রাইভেটাইজেশন বিদ্যালয়ের ইনস্টিটিউটের ক্ষেত্রে এলিজিবল নাকি বোথ সরকার এবং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেটাইজেশন দুটোই এলিজিবল, এই বিষয়টা তারা জানতে চেয়েছে এবং এখানে কিন্তু একটা ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করছে যে তারা সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখবে, আবার পুরো জাজমেন্ট কপিগুলো দেখবে, তারপর কিন্তু সেই রায়টি ঘোষণা করবে যে এনআরএসরা আদৌ কি ডিএলএডের সমতুল্যভাবে গভর্নমেন্ট পোষিত যে সমস্ত বিদ্যালয় সেখানে এলিজিবল কি এলিজিবল নয়। এবং এটা কিন্তু 2022 স্টেটদের ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু সামঞ্জস্যতা বজায় রাখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর এই উত্তরাখণ্ডে যে জাজমেন্ট কপিটা যদি আজকের মধ্যে আমি পেয়ে যাই অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব যে এনআরএসদের ক্ষেত্রে কি জাজমেন্টটা এসেছে, আদৌ তারা প্রাইভেটাইজেশন বিদ্যালয়ের ক্ষেত্রে এলিজিবল নাকি গভর্নমেন্টের জন্য নাকি প্রাইভেট গভর্নমেন্ট দুটোর জন্য এলিজিবল, এই সমস্ত বিষয়টা আমি তোমাদের সামনেও পরের ভিডিওতে যদি পাই জাজমেন্ট কপিটা তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজ এখনকার যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে ডিএলএড বিএলএড। তো ডিএলএড বিএলএড একটা সংক্ষিপ্ত আমি বলে দিই যে বিএডরা এই মুহূর্তে যেটা বিএডরা যারা ডিএলএড করছে এবং তারা এলিজিবল হবে কি হবে না সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, কারণ তারা কিন্তু বিএড দেখে পাস করেছিল টেট পাস, এবং বিএড দেখে যখন টেট পাস করে এবং তাদের যখন বিএডটাকে বাদে দেওয়া হয় তারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করলেও তারা কি এলিজিবল হবে কি হবে না সেটা কিন্তু বোর্ড দেখবে। এবং সুপ্রিম কোর্টের যে মানে কপিগুলো রয়েছে জাজমেন্ট কপিগুলো দিয়েছে বারবার যে বিএডকে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করেই কিন্তু বিএডদেরকে অ্যালাউ করবে কি করবে না সেটা জানা যাবে।
তো তোমার আমার এখানে কিছু বিষয় নয় যে এটা আমরা কি করতে পারি বা না করব, সেটা পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে বা যা বিএডের রায় এসেছে তাতে করে কিন্তু 2022 টেটদের ক্ষেত্রে এলিজেবল তারা নয়, বিএডরা কিন্তু এলিজেবল নয়, এটা কিন্তু পরিষ্কার। এরপরে মূল বিষয়টা আসছে, সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কাট অফ ব্যাপারে। অনেকেই বলছে স্যার কাট অফ ব্যাপারে বা দাদা কাট অফের ব্যাপার বলো। তো কাট অফের ব্যাপারটা একটা কথা বলতে পারি যে কাট অফ কিন্তু বাকি যে ওয়ান ডে এক্সামগুলো হয় তার মতো নয়। এখানে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে কাট অফের ব্যাপারটা কী, সেটা তোমাদের আমি আই বটনে দিয়ে দেবো, যে দেখতে পাবে আই বটনে ক্লিক করলে, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেবো যে কাট অফের ব্যাপারটা কী। কাট অফের ব্যাপারটা এটাই বলতে পারি যে ভ্যাকেন্সি যদি বেশি দেয় তাহলে কাট অফ অবশ্যই কম যাবে। ভ্যাকেন্সি যদি কম দেয় তাহলে কিন্তু কাট অফ একটু বেশি যাওয়ার সম্ভাবনা, এমন নয় যে বেশি বলবো। যদি 2017 ক্ষেত্রে যে নিয়োগে সেখানে যদি কাট অফ গেছে 33 পয়েন্ট সামথিং, আমি ইউআরের বারবার বলছি ইউআর, এবং এটা মানে কোনো সিট কনভার্ট করে নয়, এবং সিট কনভার্ট করে গেছিলো 29 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 29 পয়েন্ট সামথিং গেছিলো সিট কনভার্ট করে। তাহলে 2022-এর ক্ষেত্রে কী যাবে, 35 যাবে, 40 যাবে? না, এটা নয়। বাকি এক্সামের মতো এখানে খেলা নয়, এখানে খেলা হচ্ছে পয়েন্টের খেলা। যেহেতু টোটাল মার্কস হচ্ছে 50, এই 50-এর মধ্যে টোটাল মার্কসটা তোমার একাডেমিক রয়েছে, যেখানে তোমার টেটের স্কোর রয়েছে, যেখানে তোমার ডিএলএডের স্কোর রয়েছে, যেখানে তোমার ইন্টারভিউর স্কোর রয়েছে, যেখানে তোমার এক্সট্রা কারিকুলার রয়েছে, এই সমস্ত কিছুগুলো নির্ভর করেই কিন্তু এই কাট অফটা যায়। তো এক্ষেত্রে যদি একাডেমিক স্কোর যা রয়েছে অনেকেরই কিন্তু লো থাকতেই পারে, কারণ এত হিউজ পরিমাণ যেখানে পাস করে বসে রয়েছে, সকলে তো এমন নয় যে যারা সেই মুহূর্তে ডিএলএড করেছে, সেই মুহূর্তে টেট পাস করেছে, এবং সমস্ত ক্যান্ডিডেটরাই মানে নতুন ক্যান্ডিডেট যাদের হাই স্কোর একাডেমিক রয়েছে, না এমনও নয়। এখানে কাট অফটা কিন্তু হয়তো ভেরি করতে পারে একাডেমিক স্কোর কিছু একটা কম বেশির মধ্যে, আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকান্সির উপরে ডিপেন্ড করে। তো এই 33 যদি ধরো, তো সেখানে খুব জোর আমি বড় জোর বলতে পারি 35 ধরে রাখো, 35 বড় জোর 35 আমি বললাম, 2 বাড়িয়ে দেওয়া মানে বিশাল ব্যাপার, +2 এখানে ধরে রাখতে পারো। এটা আমি আমার এজামশন হিসেবে বলছি যে +2 ধরে রাখতে পারো, যে এতটা কাট অফ যেতে পারে ইউআরদের ক্ষেত্রে অল ওয়েস্ট বেঙ্গলে যে কোনো নিজের ডিস্ট্রিক্টে চান্স পাওয়ার জন্য। আর সিট কনভার্ট করে সেটা তোমরা ধরে রাখতে পারো 30 থেকে 31-এর কাছাকাছি, 30 থেকে 31-এর কাছাকাছি এটা ধরে +2 এটা তো করে রাখতে পারো। এটা সিট কনভার্ট করার পর এই কাট অফটা যেতে পারে। এবারে অনেকেরই প্রশ্ন করবে যে ফালতু খবর বা ফালতু নিউজ দিচ্ছি। দেখো, ফালতু খবর ও ফালতু নিউজ নয়, এটা আমার এজামশন অনুযায়ী বললাম, এবং এই এজামশন অনুযায়ী বলার একটাই উদ্দেশ্য, কারণ বাকি যে এক্সামগুলো ওয়ান ডে এক্সামগুলো হয় সেখানে 10 নম্বর 15 নম্বর কাট অফ হাই হতে পারে, সেখানে কোনো নেই। কিন্তু এক্ষেত্রে মানে টেট নিয়োগের ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে টেট পরীক্ষাগুলো নেওয়া হয়, সেখানে যে ইন্টারভিউ বা টোটাল যে ফাইনাল কাট অফ আসে, সেখানে কিন্তু পয়েন্টের খেলা হয়, এবং এক পয়েন্টের জন্য অর্থাৎ 29.1, 29.2, 29.3 এই পয়েন্টের ভিত্তিতে কিন্তু নাম্বারগুলো কিন্তু ভেরি করে চাকরিগুলো পাওয়া যায়, বা চাকরিতে এলিজেবল নাও হতে পারে বা চাকরি নাও পেতে পারে। তো এখানে পয়েন্টেরই খেলা চলে, বিশেষ করে আর কাট অফের ব্যাপারে কিছু বলছি না। সমস্ত বিষয়টা ইন্টারভিউ যে নোটিফিকেশান আসবে তার উপরে ডিপেন্ড করছে, কবে নোটিফিকেশান দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে, এবং সাথে সাথে কত ভ্যাকেন্সি দিচ্ছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করে কাট অফটা হবে। তো কালকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওটা সকলে দেখো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকো, কারণ প্রত্যেকটা নিউজ অথেন্টিক এবং বিশ্লেষণের সঠিক তথ্য ছাড়া আমি তোমাদের সামনে শেয়ার করি না আর করবো না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আগের ভিডিওটা দেখো, কারণ ডিপিএসসিগুলোতে অভিযান করা বা ডিপিএসসিগুলোতে গিয়ে প্রশ্ন করা যে 2022 স্টেটদের ক্ষেত্রে কতটা ভ্যাকেন্সি বা শূন্যপদ কালেক্ট করা হয়েছে, ক্লাস 5 কত ইনক্লুড হয়েছে, অ্যাক্টিভ স্টুডেন্ট কত রয়েছে আমাদের জেলার প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, অ্যাক্টিভ টিচার কত রয়েছে আমাদের প্রত্যেকটা নিজের জেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেই সমস্ত কিছু জানার পরে এই প্রশ্নগুলো করো, এই প্রশ্নগুলো সঠিক তথ্য যাচাই করো, তারপর সেটা পর্ষদকে পাঠাতে বলে যে পর্ষদকে কতটা ভ্যাকেন্সি পাঠানো হচ্ছে, যেটা আমি কালকের ভিডিওতে দিয়েছিলাম, বারবার বলছি আই বাটনে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে, বা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর লিঙ্কটা। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, আর ফেসবুক পেজ যেটা রয়েছে আমার অফিসিয়াল ফেসবুক পেজ, সেটারও লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও কিন্তু ফলো করে নেবে, ওখান থেকেও কিন্তু অনেক কিছু আপডেট তোমরা পাবে। সেটাই ছিল আজকের ভিডিও, আর বিশেষ বড় করছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেলো। আশা করছি কিছুটা হলেও ডাউট ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি খারাপ বলে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমি কোনো কাউকে বিএড বা ডিএড বা ডিএলএড বা এনআরএস কাউকে আমি হেড করতে চাই না বা তাদের খারাপ চাই না, কিন্তু এটাই বলতে পারি যে যেটা নিয়ম, যেটা আইনে যা বলছে তার উপরেই হবে। কেউ কিন্তু আমি একটা কোনো বলে দিলাম বা করলাম সেটা নয়। অনেকেই বলতে পারে যে হয়তো এটা চ্যানেলটা 2022 ডিএলএডদের জন্য, না এটা না, এটা সর্বজনের জন্য, এবং সঠিক তথ্য পাওয়ার জন্য আমি এই চ্যানেলটা খোলা এবং তোমাদের পাশে থাকা। তো ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।